নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আরজি কর কাণ্ডের যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে বা ধর্ষণ কাণ্ড ঘটেছে, সেই নিয়ে কিন্তু উত্তাল গোটা রাজ্য এবং গোটা দেশ। প্রতিদিনই কিন্তু এই আন্দোলন বা প্রতিবাদের যে তেজ কিন্তু বাড়তে চলেছে বা বাড়ছে। আর এই সময়ই পশ্চিমবঙ্গ সরকার এই নারী সুরক্ষার জন্য বা এই রেপ বা ধর্ষণকে আটকানোর জন্য নতুন একটি বিল বিধানসভায় পাস করেছে, যা হলো অপরাজিতা বিল। তো আজকের আমাদের এই ভিডিও হলো অপরাজিত বিল নিয়ে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই অপরাজিতা বিল, এই খবরটা কি আসছে, কোন কনটেক্সটে এটিকে পাস করানো হলো, এই বিলে কি কি প্রভিশন আছে বা কী কী আইনের কথা বলা আছে, তার সাথে এই বিলের যে ক্রিটিক্যাল কমেন্ট বা ভালো বা মন্দ দিক তাও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে আরও একবার, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। তো আজকের ভিডিও যে টপিক হলো অপরাজিতা অ্যান্টি রেপ বিল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি, অর্থাৎ অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ বিধানসভা 2024। আমরা জানি যে আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, খুন ও ধর্ষণের একজন জুনিয়র ডাক্তারের উপরে পাশবিক অত্যাচার করে তাকে খুন করে দেওয়া হয়েছে। আর তার ফলে কিন্তু গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে, এমনকি গোটা বিশ্ব জুড়ে কিন্তু প্রতিবাদ চলছে। মেনলি তিলোত্তমার হত্যার বিচার চাই বা ধর্ষণের বিচার চাই, এই দাবিতে। এবং এই সময় যখন এই যে প্রতিবাদ আন্দোলন দিন দিন তার তেজ বাড়াচ্ছে, এই সময় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে রাজ্য বিধানসভাতে নতুন বিল এনেছে, যে বিলটা হলো অপরাজিতা বিল 2024। এ হলো খবর। এখন কনটেক্সট সেই একই কথা। গত 9ই আগস্ট এই জুনিয়র ডাক্তার, যিনি অন ডিউটিতে ছিলেন আরজি কর মেডিকেল কলেজে, তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়। এবং এই যে ঘটনা ঘটে, এরপর থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, সাধারণ মানুষ প্রতিবাদ করছে। এখন এই ধর্ষণকাণ্ডে একাধিক ইস্যু কিন্তু বাইরে এসছে, যেখানে রাজ্য সরকার সরাসরি যুক্ত বলে অনেকেই দাবি করছে, এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের যে ব্যর্থতার কথা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। মেনলি একজন জুনিয়র ডাক্তার, তিনি কর্মরত অবস্থায় খুন ও ধর্ষণ হয়েছেন একটি সরকারি হাসপাতালে। তাই সরকার যে নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা জলের মতো পরিষ্কার। এমনকি তার এই মৃত্যুর ঘটনার পরেও বলা হয়েছে সে নাকি আত্মহত্যা করেছে, এবং তাদের পরিবারের মানুষের প্রতি কোনো যে একটা সহমর্মিতা দেখায়নি, তাদের প্রতি অমানবিক ব্যবহার করেছে। এবং মৃতদেহ সেমিনার রুমে পড়ে আছে। সরকারের বা স্বাস্থ্য দপ্তরের যারা বড় বড় মাথা, তারা প্ল্যান করেছে কীভাবে কেসটিকে প্রকাশ করা হবে, কীভাবে গোটা বিষয়টিকে লুকিয়ে ফেলা হবে। এমন কি পুলিশের বিরুদ্ধেও কিন্তু যে এভিডেন্স টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে, এফআইআর করা হয়েছে। অনেক পরে দ্রুত সৎকার করে দেওয়া হয়েছে যাতে এভিডেন্স না পাওয়া যায়। যে এফআইআর করা হয়েছে ক্রিমিশন বা সৎকারের পরে, পুলিশ ওই সেমিনার রুম থেকে এভিডেন্স উদ্ধার করতে পারেনি, এমনকি তার পাশেই ভাঙচুর করা হয়েছে। এমনকি যে 14 তারিখ যখন গোটা বাংলা আন্দোলন করছিল, তখন একদল দুষ্কৃতীরা এই আরজি কর মেডিকেল কলেজে ঢুকে সেমিনার হলের কাছাকাছি যেতে পারেনি, কিন্তু এমার্জেন্সিতে তারা ভ্যান্ডালাইজ করেছে। তাদের মেন উদ্দেশ্য ছিল যে এভিডেন্সকে টেম্পার করা। তার মানে পুলিশের যে অপদার্থতার কিন্তু রাশি রাশি বা ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছে। এমনকি শাসক দলের বড় বড় নেতারা যারা এই সরকারি হাসপাতালগুলিতে র্যাকেট চালায়, তাদের বিরুদ্ধে কিন্তু ভুড়ি ভুড়ি অভিযোগ। আর এই সময় সরকার কিন্তু পুরোপুরি ড্যামেজে আছে, সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে এক প্রকারের। এমনকি কলকাতা হাইকোর্টে এই করাপশান নিয়ে একটা কেস চলছে, সুপ্রিম কোর্টে এই ধর্ষণ কাণ্ডের নিয়েও কিন্তু শুভমোটো কেস বা স্বতঃপ্রণোদিত কেস কিন্তু চলছে। এই সময় সরকার পুরো গাড্ডায় পড়েছে বা সরকার খুব সমস্যায় আছে। তাই সরকার এই সময় তাদের যে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য নতুন বিল এনেছে, যে বিলটি হলো অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024, যেটা রাজ্য বিধানসভায় কিন্তু পাশ হয়ে গেছে। এমনকি বিরোধীরা অর্থাৎ বিজেপি পার্টিও কিন্তু এখানে সাপোর্ট করেছে। এই বিল মহামান্য রাজ্যপালের যে সাইন বা স্বাক্ষরের পরে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে লাগু হয়ে যাবে। আর এই বিলটার মেন উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা
বা সুরক্ষা বাড়ানো, অর্থাৎ যাতে এই রেপের মতো ভয়ঙ্কর ঘটনা বা যে ব্রুটাল ঘটনা না ঘটে, বা মহিলাদের সঙ্গে যে এই যে শ্লীলতাহানির যে ঘটনা না ঘটে, রেপ আর শ্লীলতাহানিকে আটকানোর জন্যই পশ্চিমবঙ্গ সরকার এই বিলকে নিয়ে এসছে পশ্চিমবঙ্গে, যার বিলের নাম হচ্ছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এখন এই যে অপরাজিতা বিল, এই অপরাজিতা বিলে কি কি বলা হয়েছে বা কি কি আইনের কথা বলা হয়েছে তা দেখে নেব। মেনলি রেপ ভিকটিম, যে মহিলা বা যে দিদিভাই যা বা মা বা যে বোন এই ধর্ষিতা হবেন, তার যদি এই ধর্ষণের পরে যদি তার মৃত্যু ঘটে বা সে মৃত্যুর মতো কোমা লাইক স্টেজে চলে যায়, অর্থাৎ স্বাভাবিক জীবনে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকবে না, সেই ক্ষেত্রে যে রেপিস্ট অর্থাৎ যে ধর্ষক তার ডেথ পেনাল্টি হবে বা তার মৃত্যুদণ্ড হবে। নেক্সট কি, এখন দেখা গেল যে যারা রেপ করেছে বা গ্যাং রেপ হোক বা সিঙ্গেল রেপ হোক, অর্থাৎ রেপিস্টরা এখন রেপ ভিকটিমের যদি মৃত্যু বা কোমার লেগ স্টেজে না হয় তাহলেও কিন্তু রেপিস্টরা কিন্তু ছাড়া পেয়ে যাবে না। রেপের মতো যারা এই ভয়ঙ্কর বা নারকীয় হত্যাকাণ্ড যারা ঘটায় সেই রেপিস্টদের এখানে কী হবে বলা হয়েছে যে তাদের যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হবে, অর্থাৎ তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই রেপিস্টদের। তবে এই যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু 10 বা 14 বছর নয়, টিল দ্য ডেথ, অর্থাৎ তারা যতদিন বেঁচে থাকবে আমৃত্যু পর্যন্ত তাদেরকে কিন্তু এই যাবজ্জীবন কারাদণ্ড হবে। এমনকি বা কোনো ইস্যুতেই কিন্তু তাদের জামিন হবে না, বেল হবে না। এখন এই যে ধর্ষণকাণ্ড ঘটার পর আমরা দেখছি যে তদন্তে একটা গড়িমসি করা হয়, তদন্ত ঠিকঠাকভাবে করাই হয় না, অনেক টাইম লাগে। তার ফলে কি হয় যে ইস্যুটাই অনেকটা কমে যায় বা গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলে। আর সেই কারণেই যাতে দ্রুত ইনভেস্টিগেশন হয়, তার জন্য রাজ্য সরকার বলেছে যে রেপের ঘটনা ঘটলেই যে এফআইআর করা হবে, এফআইআর যেদিন রিপোর্ট হবে তার থেকে 21 দিনের মধ্যে কিন্তু টোটাল ইনভেস্টিগেশনটাকে শেষ করতে হবে। যদি 21 দিনের মধ্যেও কোনোভাবেই সেটা করা সম্ভব না হয়, তাহলে স্পেশাল গ্রাউন্ডে আরও 15 দিন সময় দেওয়া হবে। কিন্তু এই 15 দিন যে সময় দেওয়া হবে সেটাও কিন্তু একটা অন্য গ্রাউন্ডে, কি গ্রাউন্ডে, যে তদন্তকারী সংস্থার যে পুলিশ অফিসাররা আছেন তাদের এসপি র্যাঙ্কের একজন পুলিশ অফিসার রিটেন ডকুমেন্টস দিবে যে আমাদের আরও 15 দিন চাই, তবেই দেওয়া হবে, নাহলে কিন্তু দেওয়া যাবে না, 21 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। নেক্সট কি বলা হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থায় অনেক সময় লাগে। এখন রেপের মতো একটি ভয়ঙ্কর ঘটনা, নারকীয় হত্যাকাণ্ড যদি ঘটনা ঘটে, সেখানে যদি অনেক সময় লাগে বিচার ব্যবস্থায়, তাহলে কি হয়, গুরুত্বটা কমে যায়। তাই দ্রুত যাতে রেপের ঘটনা বা মলেস্টেশনের ঘটনার বিচার করা যায়, তার জন্য রাজ্য সরকার যে ফাস্ট ট্র্যাক কোর্টের গঠন করবে, যেখানে দ্রুত রেপ বা মলেস্টেশনের কেসে দ্রুত বিচার হবে। নেক্সট কি আমরা দেখছি যে এই যে আর.জি. কর হত্যাকাণ্ড ঘটেছে, যিনি মারা গেছেন বা যিনি খুন হয়েছেন তার ছবি বা তার নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে। সেখানেও বলে দেওয়া হয়েছে যে যারা মিডিয়া রিপোর্ট করবে তারা যে রেপ ভিকটিমের ফ্যামিলির পারমিশন ছাড়া তার নাম, তার ঠিকানা বা তার যে পরিচয় তা প্রকাশ করতে পারবে না। উইদাউট পারমিশন যদি তারা প্রকাশ করে তাহলে কিন্তু এই মিডিয়া পার্সনের জেল হতে পারে বা জরিমানা হতে পারে। অন্যদিকে রেপ কেসে কোর্টে যখন প্রসিডিং চলে, কোর্টের যে সমস্ত রায় বা কোর্টের যে সমস্ত যে প্রভিশন, তাও কিন্তু যে কোর্টের অনুমতি ছাড়া তা বাইরে প্রকাশ করা যাবে না। কোনো মিডিয়া পার্সন যদি সেটা করে কোর্টের অনুমতি না নিয়ে, তাহলে কিন্তু তারও জেল হতে পারে বা তারও ফাইন হতে পারে। আর কি বলা হয়েছে যে রেপ ভিকটিমের যে তার যে ক্ষতি হলো, তার যে শারীরিক যে অসুস্থতা তৈরি হলো, আর এই ঘটনার পরে যিনি দোষী অর্থাৎ রেপিস্ট তাদের উপরে কিন্তু অনেক সময় আর্থিক জরিমানা করা হয়। আর এই আর্থিক যে জরিমানাটা সেটা সরাসরি ব্যবহার করা হবে রেপ ভিকটিমের যে চিকিৎসার ক্ষেত্রে কিংবা তার পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। অন্যদিকে আর কি, সরকার নিজের থেকে বিভিন্ন রেপ কেসে নিজেরা কিন্তু তারা পিটিশনার হবে এবং তারা কেস লড়বে, এবং কেস লড়ার জন্য সরকারের একটি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকবে যে শুধুমাত্র এই রেপের কেসেই কেস লড়বে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে রেপ কেসে যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়, সেই তদন্ত কমিটিতে মেনলি সরকার বলেছে যে উইমেন অফিসার অর্থাৎ মহিলা অফিসারদেরকে বেশি গুরুদায়িত্ব দেওয়া হবে, যেহেতু মহিলাদের উপরে এই অত্যাচারের ঘটনা ঘটেছে আর তার তদন্ত করা হচ্ছে। অন্যদিকে আর কি বলেছে, যদি কোনো রেপিস্ট বা কোনো ধর্ষক আগে একবার সে ধর্ষণ করেছিল, তার দোষী হয়েছে, সে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা শাস্তি পেয়ে গেছে, সে আবার ফিরে এলো, আবার যদি সে ধর্ষণ করে তাহলেও কিন্তু তার আবার দ্বিতীয়বারও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এমনকি বিশেষ ক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হতে পারে। অন্যদিকে আর কি বলা হয়েছে, যে সমস্ত পুলিশ
এই রেপ কেসে তদন্ত করছে কিংবা যে সমস্ত হেলথ অফিসার এই তদন্তে সাহায্য করছে তারা যদি বা তাদের ডিউটিতে যদি যে নেগলিজেন্সি দেখা যায় বা তারা যদি এভিডেন্সকে টেম্পার করে বা তদন্তকে অন্য পথে নিয়ে যায় অর্থাৎ তারা যদি ব্যর্থ হয় তাহলে এই পুলিশের বিরুদ্ধেও বা হেলথ অফিসারের বিরুদ্ধেও কিন্তু লিগাল স্টেপ নেওয়া যাবে অর্থাৎ এই রেপ কেসের তদন্তে নেগলিজেন্সি করার জন্য। অন্যদিকে আর কি বলেছে সরকার এই আইনে বলেছে, সরকার এই বিলে বলেছে যে তারা ডিস্ট্রিক্ট লেভেলে একটি অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করবে, যে টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য হবে রেপ বা মলেস্টেশনের কেসগুলিকে দেখার, অর্থাৎ রেপ আর মলেস্টেশনের কে কমানো আর ঘটনা ঘটলে সেটিকে স্পেশাল ফোকাস দিয়ে দেখা। এবং এই অপরাজিতা যে টাস্ক ফোর্স তার যিনি হেডে থাকবেন তিনি থাকবেন একজন ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার, এই টাস্ক ফোর্সের হেডে থাকবেন। তার তত্ত্বাবধানে কিন্তু এই সমস্ত কাজগুলি হবে যাতে রেপ কেসকে কমানো যায়, অন্যদিকে রেপ বা মলেস্টেশনের কেসে যথাযথ তদন্ত করা যায় বা ব্যবস্থা নেওয়া যায় সেটাও কিন্তু দেখবে এই অপরাজিত টাস্ক ফোর্স। এখন এই হলো অপরাজিতা বিলের বিভিন্ন প্রভিশন। এখন রাজ্য সরকার যে এই বিলটি নিয়ে এসছে এই বিলটিকে কিন্তু বিরোধীরা কিন্তু আক্রমণ করেছে বা প্রতিবাদ জানিয়েছে, যদিও বিরোধী পক্ষ বিধানসভায় তার সাপোর্ট করেছে, সাপোর্ট করার পরেও কিন্তু বিধানসভায় যে বিরোধী পক্ষ কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে এই বিলটিকে নিয়ে। অন্যদিকে এই যে বললাম যে হেলথ অফিসার বা যে পুলিশ অফিসারের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এটাও কিন্তু বিরোধী দলনেতা এই পয়েন্টটিকে তুলেছিল। এখন বিরোধীরা কি বলছে, মেনলি বিরোধীরা বলছে যে এই যে আরজিকর হত্যাকাণ্ড ঘটেছে সেখানে আমরা সে স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর অর্থাৎ সরকারের কিন্তু একাধিক ব্যর্থতা দেখতে পেয়েছি এবং ব্যর্থতার কারণেই কিন্তু আজও মানুষজন সরকারের বিরুদ্ধে বা এই দপ্তরের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে, অর্থাৎ সরকার এখন প্রবলেমে পড়েছে। আর প্রবলেমে পড়ার জন্যই তারা ড্যামেজ কন্ট্রোল করার জন্যই এই বিলকে এনেছে একটা আইওয়াস বলে বিরোধীরা দাবি করছে। সরকার পক্ষ বলছে যে আমরা অপরাজিতা বিল এনে আগামী দিনে রেপ কেসকে কমাতে চাইছি বা মলেস্টেশনের কেসকে কমাতে চাইছি, আমরা কড়া আইন আনছি। অন্যদিকে দেখা যাচ্ছে যখন সুপ্রিম কোর্টে এই কেসটি গেছে 2 দিন হিয়ারিং হয়েছে, 2 দিন হিয়ারিংয়ে কিন্তু যে রাজ্য সরকার প্রায় 21 জন বাঘা উকিল দিয়েছে শুধুমাত্র রেপ ভিকটিমের বিরুদ্ধে গিয়ে রেপিস্টকে বাঁচাতে বা সরকারকে বাঁচাতে বা সরকারের পুলিশ দপ্তর বা হেলথ দপ্তরকে বাঁচাতে, তাই এখানে সরকার কিন্তু দ্বিচারিতা করছে। এখন এই যে অপরাজিতা বিলে এই যে কড়া আইন এনেছে সরকার পক্ষ বলছে তাহলে কি ভারতবর্ষে এরকম আইন ছিল না? রেপ কেসে কারো ফাঁসি হতো না, রেপ কেসে কারো যাবজ্জীবন শাস্তি হতো না? এখন সেটা দেখব। মেনলি আগেও একাধিকবার পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে রেপ কেস ঘটেছে এবং ভারতবর্ষের যে আগে আইপিসি বা সিআরপিসি ছিল, যা বর্তমান হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই দুই আইন মোতাবেক কিন্তু যে রেপ কেসের বা মলেস্টেশনের কেসে কিন্তু কড়া শাস্তি আছে, রেপ কেসে মৃত্যুদণ্ড আছে, এমনকি রেপ কেসে যাবজ্জীবন শাস্তির কথাও বলা আছে। অলরেডি রেপ কেসের জন্য ভারতবর্ষের বুকে একাধিক কিন্তু কড়া শাস্তি আমরা দেখেছি তা এক্সিকিউট করা হয়েছে। পশ্চিমবঙ্গে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, দিল্লিতে নির্ভয়া কাণ্ডে যারা রেপিস্ট ছিল তাদের ফাঁসি হয়েছে, কিন্তু ভারতবর্ষে এই আইন আছে তাকে এক্সিকিউট করা হয়েছে। তাই নতুন কিছু কিন্তু নেই অপরাজিতাতে, বা নতুন যে জিনিসটা আছে সেটা বলা হচ্ছে যে এখানে রেপিস্টদের যাবজ্জীবন জেল বলতে 10 বছর বা 14 বছর, যেটা ভারতীয় যে আইপিসি বা সিআরপিসিতে ছিল, আর এই অপরাজিতাতে বলা হয়েছে আমৃত্যু, যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে জেলে থাকবে, 10 বছর 14 বছরে সেটা লিমিট নয়, আজীবন। আর কি বলা হয়েছে অপরাজিতাতে নতুন করে, যেই প্রসিডিংটা এই যে ইনভেস্টিগেশন প্রসিডিওরটাকে 21 দিনের মধ্যে শেষ করতে হবে। এই দুটোই অন্তত নতুন, বাকি কিন্তু সবই আছে ভারতীয় ন্যায় সংহিতাতে বা ভারতীয় যে নাগরিক সুরক্ষা সংহিতাতে, যেটা আগে ছিল আইপিসি বা সিআরপিসি। এখন আইনে সব বলা আছে, ভারতবর্ষের আইনে সব ঠিকঠাক আছে। আচ্ছা, এই অপরাজিতা বিলে যে সমস্ত আইন আছে সেটাও কিন্তু ঠিক আছে, কিন্তু এই আইনটাকে এক্সিকিউট করবে কে? মেনলি পুলিশের কাছে দায়িত্ব। কিন্তু এই রেপ কেসে বা মলেস্টেশনের কেসে পুলিশের বিরুদ্ধে কিন্তু ভুড়ি অভিযোগ আমরা দেখতে পাই। মেনলি যেটা সব থেকে প্রথমে আসে, পুলিশ কিন্তু এফআইআর করতেই চায় না। যখন রেপ ভিকটিম বা তার পরিবার যখন পুলিশের কাছে যায় এফআইআর করতে, পুলিশ এফআইআর করতে চায় না, বলে একাধিক অভিযোগ পুলিশই তোলে, বরঞ্চ রেপ ভিকটিমকে বা রেপ ভিকটিমের যে পরিবার তাদেরকে হিউমিলিয়েট করে, বলে হয়তো ফলস কেস দেখাতে এসছে, সরকারের নামে অপবাদ ছিটানোর জন্য এরকম করতে আসছে, কিংবা হয়তো কোনো লাভ অ্যাফেয়ার বা
অন্য কোনো কেস বলে তাদের রেপ ভিকটিমকেই তারা কিন্তু হিউমিলিয়েট করে। আবার আরজি কর কাণ্ডে আমরা সেম দেখেছি, পুলিশের একাধিক অপদার্থতা। পুলিশ কি এফআইআর করেনি, সৎকারের পরে এফআইআর করেছে, দ্রুত বডিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, দ্রুত তার সৎকার করেছে, পুলিশের তরফ থেকে তার পরিবারের সাথে অমানবিক ব্যবহার করা হয়েছে, এমনকি তাদেরকে সঠিক তথ্য দেওয়া হয়নি, এমনকি যে এভিডেন্সকে টেম্পারিং করা হয়েছে, ওই সেমিনার রুমে বা প্লেস অফ অকারেন্সে একাধিক মানুষ ঢুকে গেছে যেখানে এভিডেন্স টেম্পার করা হয়েছে, এমনকি তারপরেই নাকি যে সেমিনার রুমের পাশেই ভাঙচুর করা হয়েছে, এমনকি 14 তারিখ যে দুষ্কৃতীরা সেখানে ঢুকে অত্যাচার করেছে, তবু কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ। যাই আইন থাকুক না কেন, সে ভারত সরকারের যে আইন আছে, এই অপরাজিতাদের যে আইন আছে, সবই কার্যকরী হবে পুলিশ যদি সঠিকভাবে সেটাকে পালন করে। কিন্তু দেখা যায় পুলিশ ব্যর্থ হয়। আমরা দেখেছি যে কামদুনি কাণ্ডে পুলিশের ব্যর্থতার জন্য যারা রেপ ভিকটিম তারা কিন্তু বিচার পায়নি, যারা রেপিস্ট তারা কিন্তু ছাড়া পেয়ে গেছে। আবার এখানেও পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে কিন্তু কোনো মতে সেটা সম্ভব নয়। তাই অপরাজিতা বিলও যে জয় হবে তাও কিন্তু বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে যখনই রেপ কেস ঘটে তখনই সরকার পক্ষ কী করে, সেটাকে লুকিয়ে রাখতে চায়। কারণ রেপ কেস বা নারী সুরক্ষার প্রশ্নে সরকার সবসময় নিজেদেরকে আগিয়ে রাখতে চায়। তাই একটা রেপ কেসের ঘটনা ঘটলে সরকারের বদনাম হবে, সরকার সেটিকে লুকিয়ে রাখতে চায়। এবং সরকারের যারা উঁচু মহলে যারা লোকজন আছে তারা কিন্তু খুব অমানবিক যে কমেন্ট করে রেপ ভিকটিমের প্রতি। অনেকে বলে ছোটোখাটো ঘটনা, অনেকে বলে কি যে এটা তার কাস্টমারের সঙ্গে তার বিবাদ, অনেকে বলে সে নাকি প্রেগনেন্ট ছিল, অনেকে বলে তার নাকি লাভ রিলেশন ছিল, এটা ধর্ষণ নয়। এমনকি অনেকে বলে যে মানুষের জীবন থাকলে রেপের ঘটনা ঘটতেই থাকে। আবার অনেকে বলে টাকা দিয়ে রেপ ভিকটিমকে মুখ বন্ধ করতে চায় বা বিষয়টিকে ধামা চাপা দিতে চায়। আর যখন সরকার বিষয়টিকে মানছে না, সরকার বিষয়টিকে ধামা চাপা দিতে চাইছে, তখন পুলিশ কি নিজের থেকে সরকারের বিরুদ্ধে গিয়ে, সরকারের বড় বড় মাথাদের বিরুদ্ধে গিয়ে তদন্ত করবে না। আর সরকার না যদি চায় তাহলে তাই ভারত সরকারের যে আইন আছে বা অপরাজিতা যে আইন আছে, এটা কোনো কাজ হবে না, বেকার। কারণ সরকার যদি না উদ্যোগী হয় যে রেপ ঘটনা ঘটলে সেটাকে আমরা তার বিরুদ্ধে স্টেপ নেব, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, এর দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। অন্যদিকে যখন রেপ কেসে দেখা যায় যে কোনো রুলিং পার্টির কোনো লোক যদি ইনভলভমেন্ট থাকে, সরকার কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ তার মাথায় বড় বড় ব্যক্তির হাত আছে। অন্যদিকে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না, কারণ পুলিশ জানে এর পেছনে অনেক বড় বড় ব্যক্তি আছে। তাই রুলিং পার্টির যখন লোক এখানে ইনভলভমেন্ট থাকবে, পুলিশ কিছু কাজ করতে পারবে না, তখন অপরাজিতার কোনো কাজ হবে না। অর্থাৎ এই আইনের কোনো কাজই ফল আমরা দেখতে পাবো না। এখন এই আইনে বলা আছে কি যে দ্রুত ইনভেস্টিগেশন করতে হবে। আমরাও চাই যে রেপ কেসের দ্রুত ইনভেস্টিগেশন হোক, কিন্তু দ্রুত ইনভেস্টিগেশন করতে গিয়ে যে মেন কালপিট তাকে লুকিয়ে ফেলা হলো, কিংবা যে র্যাকেটগুলো চলে হসপিটালে বা সরকারি সেক্টরে বা বিভিন্ন জায়গায়, তাকে সেগুলোর একজনকে ধরে বাকিজনকে ছাড় দেওয়া হলো, কিংবা কোনো একজনকে বলির পাঠা দিয়ে করে দেওয়া হলো, তাও কিন্তু ঠিক নয়। বা কোনোভাবে একজনকে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হলো, তাই কিন্তু ঠিক নয়। সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে, সব থেকে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে দ্রুত এখানে ট্রায়ালের কথা বলা হয়েছে, অনেক সময় আমরা দেখেছি ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে বলে যে ধনঞ্জয়কে নাকি ফাঁসানো হয়েছে। তাই দ্রুত বিচার ব্যবস্থায় অগ্রগতি পাক, আমরা দ্রুত বিচারক আমরাও চাই, কিন্তু মনে রাখতে হবে কোনো নিরপরাধ ব্যক্তি কিন্তু এখানে শাস্তি না পায়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এই অপরাজিতা বিলের যে প্রভিশনগুলোকে তুলে ধরলাম এবং ক্রিটিক্যালি কমেন্টের বিষয়টিকেও তুলে ধরলাম। এখন আপনি যদি এই বিলটিকে সাপোর্ট করছেন না এর বিরোধিতা করছেন বা এর নিয়ে কোনো মতামত রাখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও শেষ করার আগে আরও একবার, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।